আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজেপির কঠোর অবস্থানের কারণে ঠেলে দেয়া মানুষদেরও ফিরিয়ে নিতে বাধ্য হলো ভারতীয় সীমান্তরক্ষী। এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তারা অবৈধ লোক আমাদের দিবে, আমার দেশে কেন পাঠাচ্ছে? গাইবান্ধায় তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে আমরা কালকে ছিল, আমরা ওদেরকে ওকে তাকে রাখছিলাম, লোক আছে ধরবো। প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে রেখেছি। 3 অভিযুক্তকে আটক, পলাতক একজন। হাম উপসর্গে আজও 3 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1032 জন। আধুনিক ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জামালপুরবাসী। চামড়া বাজারে ক্রেতা সংকট, দাম কমে যাওয়ায় হতাশ ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। আমরা 800 দিয়ে লবণ দিয়েছি, 200 টাকা খরচ হয়ে গেছে, হপ্তাহের মধ্যে 1000 টাকা 900 টাকা খরচ হয়ে গেছে। গ্রাম থেকে যাই 2-4টা চামড়া কিনছি, কিন্তু এটা বেচবার মতন কোনো বাউই বুঝতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারিতে তা পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে সেসব নস্যাৎ হয়ে যায়। আর নওগাঁ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয়, আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দিবে, আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। তাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেওয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এক তরুণীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছে। আর এই ঘটনায় 3 অভিযুক্তকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এখনও পলাতক রয়েছেন একজন। আর এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর উদ্বেগ। ভুক্তভোগী চিকিৎসা আর আইনি সহায়তা পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় গাইবান্ধার সাগাটা উপজেলা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। উপজেলার গাছাবাড়ি গ্রামের মণ্ডলপাড়া এলাকার এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের দাবি। শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় ঘর থেকে বের হন তিনি। বাড়ির পাশে কথা বলার সময় আগে থেকে ওত পেতে থাকা 4 যুবক তাকে জোরপূর্বক বিলের পাশে তুলে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। আমার ফোনে নেট পায় না, পরে আমি বাইরে বার হয়েছি। হওয়ার পর ওরা 3-4 জন মিললে আমার ধরে নিয়ে গেছিল, ওই দিকে নামার দিকে নিয়ে গেছিল। নিয়ে যায় তারপর ওরা 4 জন ছিল। খেলে একজনের নাম জানি, লাবু। তাদের বিচার চাই। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারীকে হেফাজতে নেয়। তবে অভিযুক্ত আরেক যুবক বিপ্লব পালিয়ে যায়। আমার নাম তো লাবু, আর ওর নাম হচ্ছে স্বাধীন, আর হচ্ছে নীরব, আর হচ্ছে ডিপজল। ওইদিকে আইছে, আসার পর আমরা ছেলেবেলে সব ফলো করে ঢুকছি। আমার ফোনগুলো 4 জন ফলো করে ঢুকছি। ঢুকে ওরা ধরছি।
পুলিশ জানিয়েছে ভুক্তভোগীকে এরই মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অপকর্ম যে করেছে যে 4 জন, তার মধ্যে একজন পলাতক আছে, 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়ে স্বীকার করেছে। আমরা আইনগত প্রক্রিয়া যেভাবে আগানো যায় সেই ব্যবস্থা করতেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 3 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি আছে 1032 জন। আর প্রাদুর্ভাব শুরুর পরে এই নিয়ে সিলেটে মৃত্যু হলো 65 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 77 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 215 জন। আর রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 5 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। মোট চিকিৎসাধীন রয়েছে প্রায় 59 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীকে আর রোগীর স্বজনদেরকেও। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে জামালপুর মেডিকেল কলেজের 6 তলা হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। একাডেমিক ও হলসহ বিভিন্ন আবাসিক ভবনের নির্মাণ শেষ হলেও হাসপাতাল নির্মাণের জায়গায় রয়েছে পুকুর, সেটি ভরাটি হয়নি এখনো। এতে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জামালপুর সহ আশেপাশের জেলার মানুষ। একাডেমিক কার্যক্রমেও পাশে স্থাপনার ভেতর এই পুকুরটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান। জামালপুরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2016 সালে শহরের মনিরাজপুরে 34 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। একাডেমিক ভবন, নার্সিং কলেজ ও বিভিন্ন আবাসিক ভবন নির্মাণ হলেও এখনও শুরু হয়নি 500 শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। অথচ ভবনটি কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে। আমাদের অলরেডি 4টা ব্যাচ একসাথে ক্লাস করতে হয়, যেখানে আমাদের একটা ডক্টরস রুম আছে, সেখানে আমরা এক ব্যাচ যদি ক্লাস করতে পারি, বাকি ব্যাচগুলোকে হয়তো বা বেডের পাশে দাঁড়াতে হয়। 250 শয্যার বিপরীতে আমাদের 500 থেকে 1000 পেশেন্ট ভর্তি থাকে, যার কারণে কনজেস্টেড এরিয়ার মধ্যে আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো বা ক্লিনিক্যাল ক্লাসগুলো, সেগুলো আমাদের দক্ষ টিচার এবং কোঅপারেটিভ টিচার থাকা সত্ত্বেও আমরা সেগুলো ক্লাসের অভাবে ভালোভাবে করতে পারি না। হাসপাতালে আইসিইউ না থাকার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন ফ্যাসিলিটিসের সমস্যার কারণে আমাদেরকে রোগীদেরকে রেফার করতে হয়। রোগীরা অনেক সময় মাঝপথেই মারা যায়। অথচ জামালপুরের মানুষের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে এই হাসপাতাল। জামালপুর সহ পার্শ্ববর্তী শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলার 50 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার স্থান জেলার 250 শয্যা হাসপাতাল। তবে প্রতিনিয়ত ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী থাকে সেখানে। চাপ কমাতে দ্রুত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। অতিরিক্ত রোগীর চাপের কারণেও ওখানকার অবকাঠামো ইতিমধ্যে অনেক কনজেস্টেড হয়ে গেছে। ওখানে আমাদের সার্ভিস দিতেও খুব কষ্টকর হচ্ছে। আমাদের বর্তমান যে জামালপুর মেডিকেল কলেজ হসপিটাল, এটা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তাছাড়াও হচ্ছে এখানে হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেশি। এখানে আমরা যখন ক্লাস করি দাঁড়ানোর সুযোগ থাকে না। সমসাময়িক সময়ে আপনারা জেনে থাকবেন আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ আমাদের জামালপুরের পাশের জেলাতেই, সেখানকার বাজেট এখানকার বাজেট প্রায় কাছাকাছি।